মোর্শেদ থামেন। 3 মা মেয়ে একসাথে হাতে তালি দিল। হাতের তালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। এত সুন্দর সময়, এত সুন্দর রাত বারবার ফিরে আসুক। মোর্শেদ হা করে তাকিয়ে থাকেন সামনে থাকা 3টে মানুষের দিকে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক, অথচ সে জানেন তাদের এক একজনের কতটা দুঃখ লুকিয়ে আছে। মোর্শেদ ঢোক গিলে সত্যের এক লুকায়িত কষ্ট লুকিয়ে যান। হেমলতা আর তিনি ছাড়া এই কলিজা ছেঁড়া কষ্ট আর কেউ জানে না। মোর্শেদ হেসে বললেন, এই অভাগা মাঝিরে কি আপনারা আপনাদের মাঝে একটু জায়গা দিবেন? মোর্শেদের কণ্ঠে শুদ্ধ ভাষা আর মিষ্টি আবদার শুনে পদ্মজা পুলকিত হয়ে উঠল। ইস, আজ সবকিছু কত সুন্দর। পূর্ণা বলল, দেব, এক শর্তে, নৌকা চালানোর বিনিময় সিকি যদি না নেন। মোর্শেদ মেয়ের রসিকতা দেখে হাহা করে হাসলেন। সেই হাসি বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসে কানে। তিনি বৈঠা রেখে এগিয়ে আসেন আর হেমলতার সামনে বসেন। নৌকা নিজের মতো যেদিকে ইচ্ছে সেদিকে ছুটে চলছে। মোর্শেদ হেমলতার উদ্দেশ্যে বলেন, 2টা সেরি রেখে খালি তুমিই ধইরা রাখবা? সারো এবার, আয় তোরা আমারে ধইরাব। পদ্মজা অবাক হয়ে মায়ের দিকে তাকায়। হেমলতা ইশারায় যেতে বললেন। পদ্মজা মোর্শেদের ডান পাশে বসে আর পূর্ণা বাম পাশে। মোর্শেদ পূর্ণাকে এক হাতে আর পদ্মজাকে আরেক হাতে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। অপরাধী স্বরে বলেন, আমি বাপ হইয়া পারি নাই আমার সেরিদের বেইজ্জতি থেকে রক্ষা করতে, আমারে মাফ কইরা দিস তোরা। মোর্শেদ কখনো এত আদর করে পদ্মজাকে জড়িয়ে ধরেনি। এই প্রথম ধরেছেন, আবার কাঁদছেন। পদ্মজার কোমল নরম মন ব্যথিত হয়ে চোখ বেয়ে জল গড়িয়ে আসে। হেমলতা মোর্শেদের পায়ের কাছে এসে বসেন। মোর্শেদের হাঁটুতে মাথা রেখে 2 মেয়ের হাত চেপে ধরে রাখেন। কেটে যায় অনেকক্ষণ। নৌকা হাওরের স্রোতে দোলে দোলে একবার এদিক তো আরেকবার ওদিক যাচ্ছে। বাতাসে 4 জনের চোখের জল শুকিয়ে ত্বকের সাথে মিশে গেছে। নিস্তব্ধতা ভেঙে পদ্মজা বলল, জানো আম্মা, আজ আমি বুঝলাম জীবনে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী না। দুঃখে মর্মাহত না হয়ে সুখের সময়টা তৈরি করে নিতে হয়, তাহলেই জীবনে সুখকর মুহূর্ত আসে। আবার সুখ সর্বক্ষণ সাথেও থাকে না। দুনিয়ার লীলা খেলার শর্তে দুঃখ বারবার ফিরে আসে। হেমলতা পদ্মজার দিকে না তাকিয়ে পদ্মজার ডান হাতে একটা চুমু দেন। চাঁদটা অর্ধেক হয়ে এসেছে, খুব তাড়াতাড়ি আকাশে মিলিয়ে যাবে। হাওরে বিশাল জলরাশি, কখনো ঢেউ উথাল পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের উপর চাঁদের প্রতিচ্ছবির খেলা। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে। তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেছে। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওরের দিকে যেতে থাকেন। ওড়নার ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজা খেয়াল করেনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে। পদ্মজা ডাকলো, আম্মা। হেমলতা অশ্রু ভরা চোখে তাকালেন। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, একটা গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল, সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে গেল। পূর্ণা বলল, শুনবো। হেমলতা বলল, কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসলো। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবেন। হেমলতা 2 হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে হাসেন। পিছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গুমরা রেখে না বলতে যাচ্ছিল। পদ্মজা খপ করে পূর্ণার এক হাত ধরে বসিয়ে দিল। পদ্মজা বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছে বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন। আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান ও উদার মনের মানুষ ছিলেন। আমাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিল তার প্রথম স্বামী। মুখে তালাক দিল। বাপের সংসারে এসে মানুষের মুখের কথার তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে যান। রাজি হবেই না বা কেন? স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চাইবে? আম্মা আব্বার বিয়ের বছর 1.5 হতেই হানি আপার আগমন। তার 2 বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে, পদ্মজা বলল পুলকিত হয়ে। হেমলতা স্লান হাসেন। বলেন, শুনেছি আমার গায়ের রং কালো দেখে আম্মার নাক কুচকেছেন। আমার বয়স যখন 3 মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা বেশি ছিল। 2 বেলার বেশি খাওয়ানো সম্ভব ছিল না।
বিপদে পাশে থাকা আমার আব্বাকে আর 2 বছরের এক মেয়ে আর 3 মাসের এক মেয়েকে ছেড়ে আমার স্বার্থপর মা পালিয়ে গেল তার আগের স্বামীর কাছে। আব্বা ছোট ছোট 2 মেয়েকে নিয়ে মাঝ রাস্তায় পড়ে যান, কিন্তু আল্লাহ সহায় ছিলেন। আব্বার ফুপু চলে আসেন আমাদের কাছে, আব্বা আর আমার দায়িত্ব নেন। হুট করেই আমার আব্বার আর্থিক অবস্থা উন্নতি হতে থাকেন, গৃহস্থিতে রহমত ঝরে পড়েন। 5 বছর পর আম্মা ফিরে আসেন। বিভৎস অবস্থা, ফর্সা মুখে মারের দাগে দাগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু একা আসেনি, 2 বছরের এক ছেলেকে নিয়ে ফিরেন। তখন আমাদের কুড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানতে চায়নি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আমি আব্বার চোখের মণি ছিলাম, কিন্তু আব্বার আড়ালে আম্মার হাতে নির্যাতিত হতে থাকি। 6 বছর হতেই স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলেই পড়েন। আমি থামলে কেন আম্মা, বলল পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বললেন, আর বলতে ইচ্ছে হচ্ছে না আমার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন, তাই বলতে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোর্শেদ এক ধ্যানে বৈঠা দিয়ে জল ঠেলে দিচ্ছেন দূরে, নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলতে শুরু করেন, ম্যাট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাচ্ছিল না। আব্বার জন্য ঢাকার কলেজে পড়ার সুযোগ পাই, হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম, সবাই হা করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সব সময় সুতি শাড়ি পরে চুলগুলো বেনি বেঁধে রাখতাম, কারো সাথে তেমন একটা মিশতাম না, ভয় পেতাম খুব, ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা দেখতে এত সুন্দর ছিল, ঠিক পদ্মজার মতো সুন্দর, চোখের মণি ছিল ঘোলা। তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি, ইংলিশের নামে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো, নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ, চোখ ধাঁধানো সৌন্দর্য ছিল 2 ভাই বোনের। যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে। যিশু ভাইয়া মজা করে বলতেন, ধর্ম এক হলে বিয়ে করতাম হেমলতাকে।